এবার আমরা বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষা 2015-16 সালের বাংলা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে আমাদের ক্লাসে থাকছে 2015-16 সালের বাংলা প্রশ্ন, বাংলা প্রশ্নের সমাধান এবং প্রশ্ন সম্পর্কিত গুরুত্বপূর্ণ কতগুলো তথ্য। শুরুতেই চলো আমরা প্রশ্ন দেখে নিই। আমাদের 2015-16 সালে শুরুতেই আমাদের প্রশ্ন এসেছে, কোনটি শুদ্ধ বানান? আমাদের কতগুলো অপশন দেওয়া আছে, ব্যতীত, 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 ব্যতীত। এবার সবগুলোই মনে হচ্ছে যে সঠিক, সবগুলোই মনে হচ্ছে সঠিক, কিন্তু সবগুলো তো আর উত্তর হবে না, উত্তর একটাই হবে। আমরা শব্দ শুদ্ধিকরণের কতগুলো রুলস করেছি এবং নিপাতনে সিদ্ধ কতগুলো শব্দ পড়েছি, যার মধ্যে আমরা ব্যতীত পাই, যার মধ্যে আমরা ব্যতীত পাচ্ছি। এবার দেখো আমাদের প্রশ্ন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে আরো কতগুলো বানান সতর্কতা, যেমন পিপিলিকা, নিমিলিত, সমীচীন, মনীষী, নিশীথে, ভূত, নিরীক্ষণ, শারীরিক, মরীচিকা, সুষ্ঠু, সরস্বতী, শ্রেণী, সস্ত্রীক, স্বাক্ষর, স্মরণিকা, সান্ত্বনা, অদ্ভুত, ভুবন, সত্তর, সত্ত্বেয়, মহীয়সী, বনিতা। এবার পরবর্তী প্রশ্নে দেখো কি আছে, কোন শব্দটি সঠিক? কোন শব্দটি সঠিক? আমাদের আছে আভ্যন্তরীণ, আভ্যন্তরীণ, অভ্যন্তরীণ, আর আছে অভ্যন্তরীণ। দেখো সবগুলোই কাছাকাছি, কিন্তু সবগুলোতেই একটু একটু মিস্টেক আছে, কোনোটায় রস্যিকার, কোনোটায় দীর্ঘিকার, কোনোটায় দন্তনু, কোনোটায় মধ্যাহ্ন। আমাদের সঠিক উত্তর হবে অভ্যন্তরীণ, সঠিক উত্তর অভ্যন্তরীণ। এবার দেখো কতগুলো অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ আছে, আমরা ইন্টারমিডিয়েটে যেভাবে করেছি 2 নম্বরে থাকে। ইন্টারমিডিয়েটের আমাদের বাংলা ব্যাকরণ 2 নম্বরে থাকে শব্দ শুদ্ধিকরণ, ঠিক তেমনই আমাদের এখানে কতগুলো শব্দ শুদ্ধিকরণ দেওয়া আছে, যেমন সবান্ধব হয় না, সবান্ধব হয়। স দন্তুস্বয় ব অর্থ হলো নিজ, আর দন্তুস অর্থ হলো সহ। বন্ধু বান্ধব সহ হয়, বন্ধু বান্ধব নিজ হয় না। তারপরে দেখো একত্রিত, আমরা বলি একত্রিত হয় না, সঠিক উত্তর একত্র হয়েছি, আমরা সকলে একত্র হয়েছি। তারপর সস্ত্রীক হয় না, সস্ত্রীক হয়, দন্তস্ব, দন্তস্ব দিয়ে স্ত্রীক অর্থ হলো স্ত্রী সহ, এবং দন্তস্বয় ব দিয়ে স্ত্রীক হলো নিজ স্ত্রী। তারপরে দেখো আয়ত্তাধীন, আয়ত্তাধীন হয় না, সঠিক উত্তর অধীন বা আয়ত্ত, আমি কারোর অধীন নই বা আমি কারোর আয়ত্তে নই। পরবর্তী প্রশ্ন দেখো, সাক্ষী গোপাল অর্থ কি? সাক্ষী গোপাল অর্থ হলো নিষ্ক্রিয় দর্শক, আমরা বাগধারায় পড়েছি সাক্ষী গোপাল। সাক্ষী গোপাল শব্দের অর্থ বা বাগধারার অর্থ হলো নিষ্ক্রিয় দর্শক, যে দর্শকের কোনো গুরুত্বই নেই বা কোনো ভ্যালুই নেই। আরো কতগুলো গুরুত্বপূর্ণ বাগধারা দেখো আমাদের নিচে দেওয়া আছে, যেমন অমাবস্যার চাঁদ অর্থ হলো দুর্লভ বস্তু, অমৃতে অরুচি মানে ভালো জিনিসে অনিচ্ছা, অরণ্যে রোদন নিষ্ফল আবেদন, অলক্ষীর দৃষ্টি অভাব অনটন, অক্ষয় বট প্রাচীন ব্যক্তি, অশ্বমেধ যজ্ঞ বিপুল আয়োজন, অষ্টরম্ভা কিছুই না। পরবর্তী প্রশ্ন দেখো, মনীষা শব্দের বিপরীত অর্থ। মনীষা শব্দের বিপরীত অর্থ কি হবে? সঠিক উত্তর নির্বোধ। মনীষা শব্দের বিপরীত অর্থ হলো নির্বোধ। কতগুলো দেখো মূল শব্দ দিয়ে বিপরীত শব্দ দেওয়া আছে, যেমন সলজ্জ এর বিপরীত শব্দ হলো নির্লজ্জ, গরিষ্ঠ এর বিপরীত শব্দ হলো লঘিষ্ঠ, সংশয় প্রত্যয়, ঐহিক, পারত্রিক, কৌতূহলী, নিষ্পৃহ, স্থাবর, জঙ্গম। পরবর্তী প্রশ্ন দেখো, সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি? সংশয়ের বিপরীতার্থক শব্দ হলো প্রত্যয়, সংশয়, প্রত্যয়। এবার আরো কতগুলো বিপরীতার্থক শব্দ আমরা নিচে পাচ্ছি, যেমন ক্রোধ, প্রীতি, কুঞ্জন, প্রসারণ, কৌতূহলী, নিষ্পৃহ, কচি, ঝুনা বা পাকা। ঝুনা বা পাকার সাথে গ্রামে যারা আছে তারা পরিচিত, আমরা বলি যে নারকেল ঝুনা হয়ে গেছে বা নারকেল পেকে গেছে, পেকে বলে না, নারকেলের ক্ষেত্রে আমরা বলি যে নারকেল ঝুনা হয়ে গেছে, মানে নারকেল কচি অবস্থায় কি আমরা ডাব বলি, এবং কচি অবস্থা থেকে যখন ভিতরে পানি শুকায় যায় তখন আমরা বলছি ঝুনা।
বা পরিপক্ক হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, কোনটি সমার্থক শব্দ নয়? আমাদের ৪ টা অপশন আছে, ৪ টা অপশনের মধ্যে ব্যতিক্রম কোনটি? দেখো প্রথমে আছে গুজব, সংবাদ, সন্দেশ, বার্তা। আমরা দেখতে পাচ্ছি সন্দেশ, সংবাদ এবং বার্তা এই তিনটার অর্থ একই। এই তিনটার অর্থ একই, শুধু গুজব, গুজবের সাথে তিনটার কোনোটাই মিল নেই। তাহলে আমাদের সঠিক উত্তর গুজব। কোনটি সমার্থক শব্দ নয়? সঠিক উত্তর গুজব। দেখো সংবাদ শব্দের সমার্থক শব্দ কতগুলো দেওয়া আছে। খবর, সংবাদ, সমাচার, খবরাখবর, বার্তা, সন্দেশ, বৃত্তান্ত, নিউজ, বিবরণ, খোঁজ, খোঁজ খবর, তত্ত্ব তালাশ, উদ্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো, সত্য শব্দের অর্থ কি? সত্য শব্দের অর্থ হলো অস্তিত্ব। সত্য শব্দের অর্থ অস্তিত্ব। আরো কতগুলো গুরুত্বপূর্ণ শব্দ এবং শব্দের অর্থ দেওয়া আছে, যেমন পামর শব্দের অর্থ হলো পাপিষ্ঠ। পামর শব্দের অর্থ পাপিষ্ঠ। হৌস শব্দের অর্থ সৌদাগরী দপ্তর বা অফিস। সৌদাগরী দপ্তর বা অফিস। অনুবর্তন শব্দের অর্থ হলো অনুসরণ। সমভিব্যাহারী। সমভিব্যাহারী শব্দের অর্থ হলো একত্রে অবস্থানকারী। পরবর্তী প্রশ্ন দেখো, লাঠালাঠি কোন সমাস? লাঠালাঠি আমরা জানি ব্যতিহার বহুব্রীহি সমাস। আমাদের ইউটিউব চ্যানেলে সমাসের ব্যাপক একটি ক্লাস দেওয়া আছে, ৩ থেকে ৪টি হয়তোবা ক্লাস আছে। সেই ক্লাসে আমাদের বহুব্রীহি সমাস সম্পর্কে আলোচনা করা হয়েছে। সেখানে তোমরা দেখতে পাবা যে ব্যতিহার বহুব্রীহি সমাস আমরা কিভাবে চিনতে পারি তার উপর একটা লং ক্লাস দেওয়া আছে। তারপরেও আমরা প্রশ্ন সম্পর্কিত তথ্য আমরা দেখে নিব। এখানে দেখো দেওয়া আছে, ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি সমাস হয়। ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি সমাস হয়। এ সমাসে পূর্বপদে আ এবং উত্তরপদ বা পরপদে ই যুক্ত হয়। পূর্বপদে আ এবং পরপদে রস্যই যুক্ত হয়, যেমন হাতে হাতে যে যুদ্ধ, হাতাহাতি। আমরা এই প্রশ্ন যেটা আছে লাঠালাঠি, লাঠালাঠি দিয়ে যদি উদাহরণ দিই, আমাদের চেনার উপায়তে দেওয়া আছে পূর্বপদে আ। লাঠা দেখো পূর্বপদ, পূর্বপদে আমরা আ পাচ্ছি। লাঠা, লাঠাতে আ পাচ্ছি এবং পরপদে রস্যই পাচ্ছি। পরপদে রস্যই লাঠি, রস্যই লাঠি। আমাদের বলেছে পূর্বপদে আ এবং উত্তরপদ বা পরপদে রস্যই যুক্ত হয়। দেখো পূর্বপদে লাঠাতে আ এবং পরপদে রস্যই যুক্ত হয়েছে। আরো কতগুলো উদাহরণ এখানে দেওয়া আছে। হাতে হাতে যে যুদ্ধ তাকে আমরা বলছি হাতাহাতি। কানে কানে যে কথা তাকে বলছি কানাকানি। এমনই ভাবে চুলাচুলি, কাড়াকাড়ি, গালাগালি, দেখাদেখি, কোলাকুলি, হাসাহাসি, গুতাগুতি, ঘুষাঘুষি ইত্যাদি আমাদের ব্যতিহার বহুব্রীহি সমাস করে। পরবর্তী প্রশ্ন দেখো, আমাদের পরবর্তী প্রশ্ন আছে, কালির দাগ, কালির দাগ দাও বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কালির, এখানে কালির নিম্নরেখ শব্দ, এটি কোন কারকে কোন বিভক্তি? এটি সঠিক উত্তর হবে করণের ষষ্ঠী। সঠিক উত্তর করণের ষষ্ঠী। কেন করণের ষষ্ঠী হবে? দেখো, ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককে করণ কারক বলা হয়। ক্রিয়া সম্পাদনের সহায়ক। দেখো কালির দাগ দাও, আমরা দাগ দিচ্ছি, দাগটা কিসের মাধ্যমে সম্পন্ন হচ্ছে? কালির মাধ্যমে। ক্রিয়া ব্যবহার করতে যেটা আমরা ব্যবহার করতেছি যে উপকরণ, সেই উপকরণকেই আমরা করণ কারক বলি। যেমন জগতে কীর্তিমান হয় সাধনায়। জগতে তুমি যদি কীর্তিমান হতে চাও তাহলে তোমাকে হতে হবে সাধনায়। তার মানে কীর্তিমান হতে গেলে সাধনার দরকার। লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়। কি দ্বারা জমি চাষ করা হয়? লাঙ্গল দিয়ে। উপকরণ যদি বোঝায়, ক্রিয়া সম্পাদনের উপকরণ বোঝালে সেটাকে আমরা বলতেছি করণ কারক। পরবর্তী প্রশ্ন দেখো, কাঁদুনি শব্দের সন্ধি বিচ্ছেদ কি? কাঁদুনি শব্দের সন্ধি বিচ্ছেদ কাদ যোগ উনি। কাদ যোগ উনি। আরো কতগুলো গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ আমাদের নিচে দেওয়া আছে, যেমন ষট যোগ যন্ত্র, ষড়যন্ত্র, উদ যোগ যোগ, উদ্যোগ, উদ যোগ যম, উদ্যম, যজ যোগ ন, যজ্ঞ, বাক যোগ যন্ত্র, বাকযন্ত্র, রাজ যোগ নি, রাঙ্গি। পরবর্তী প্রশ্ন দেখো, কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? আমরা দেখতে পাচ্ছি পর যোগ পর, পরস্পর। কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
পর যোগ পর পরস্পর। এবার আমাদের প্রশ্ন হলো নিপাতনের সিদ্ধ কি? নিপাতনের সিদ্ধ হলো কোনো নিয়ম মানে না, তাকে আমরা বলতেছি নিপাতনের সিদ্ধ। কতগুলো সন্ধি কোনো নিয়ম অনুসরণ করে না, এগুলোকে আমরা নিপাতনের সিদ্ধ সন্ধি বলি। এখানে নিচে কতগুলো উদাহরণ দেওয়া আছে দেখো। আ যোগ তর্জ আশ্চর্য, আ যোগ পদ আস্পদ, মনস যোগ ঈশা মনীষা, ষট যোগ দশ ষোড়শ, বৃহৎ যোগ পতি বৃহস্পতি, গো যোগ পদ গোষ্পদ, বন যোগ পতি বনস্পতি, তদ যোগ কর তস্কর। পরবর্তী প্রশ্ন দেখো, কোনটি কবি ভরতচন্দ্রের উপাধি? কোনটি কবি ভরতচন্দ্রের উপাধি? সঠিক উত্তর রায় গুণকার। এটা আমাদের পড়তে পড়তে হয়তো বা মুখস্থ হয়ে গেছে, ভরতচন্দ্র রায় গুণকার। এবার আমাদের আরো কতগুলো কবি আছে এবং তাদের উপাধি আছে, সেগুলো আমরা অনেকে জানি না। এখানে কতগুলো কবি এবং তাদের মূল নাম এবং উপাধি দেওয়া আছে। যেমন আমরা মুকুন্দ রামের উপাধি আমরা ব্যবহার করি কবি কঙ্কন, কবি কঙ্কন মুকুন্দরাম। তারপর গুণরাজ খান আমরা বলছি মালাধার বসুকে, মালাধার বসু উপাধি হলো গুণরাজ খান। তারপর রামনারায়ণের উপাধি হলো তর্করত্ন, রামনারায়ণের উপাধি তর্করত্ন। নজিবুর রহমানের উপাধি সাহিত্য রত্ন, নজিবুর রহমানের উপাধি সাহিত্য রত্ন। পরবর্তী প্রশ্ন দেখো, জহির রায়হানের আরেক ফাল্গুন উপন্যাসটির পটভূমিকা হলো কি? আমাদের প্রশ্ন হলো জহির রায়হানের যে আরেক ফাল্গুন উপন্যাস আছে, উপন্যাসের পটভূমি কোন বিষয়বস্তুর উপর রচিত? সঠিক উত্তর হবে 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন। সঠিক উত্তর 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন। আরেক ফাল্গুন উপন্যাসের মূল বিষয়বস্তু হলো ভাষা আন্দোলন। এখানে দেখো অতিরিক্ত যে তথ্য দেওয়া আছে তাতে আমরা পাচ্ছি আরেক ফাল্গুন জহির রায়হান রচিত ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস। বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন ও 1955 সালে 21শে ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতায় তিনি আরেক ফাল্গুন 1968 সালে উপন্যাসটি রচনা করেন। এই উপন্যাসের নায়ক মুনিম ছাড়াও আসাদ, রসুল, সালমা চরিত্রের মতো অন্যান্য চরিত্র ইতিহাস অনুমোদিত। পরবর্তী প্রশ্ন দেখো, বিষাদ সিন্ধু উপন্যাসের নায়ক কে? বিষাদ সিন্ধু উপন্যাসের নায়ক হলো এজিদ। বিষাদ সিন্ধু উপন্যাসের নায়ক হলো এজিদ। অনেকের মনে প্রশ্ন জাগে, স্যার বিষাদ সিন্ধু উপন্যাসে তো আমরা পাচ্ছি ইমাম হাসান এবং হুসাইনকে। ইমাম হাসান এবং হুসাইন ইতিবাচক চরিত্র হলেও আমরা কেন্দ্রীয় চরিত্র পাচ্ছি এজিদকে। পুরো উপন্যাস জুড়ে আমরা যাকে পাচ্ছি, সেই পুরো উপন্যাস জুড়ে একজন নাটক বা কেন্দ্রীয় চরিত্র দরকার হয়, সেই কেন্দ্রীয় চরিত্রের মধ্যে আমরা পাচ্ছি এজিদ। আমরা যদি ইতিবাচক চরিত্র বলি তাহলে আমরা হয়তো বা পেতে পারি ইমাম হাসান বা হুসাইন। তবে পুরো উপন্যাস জুড়ে যদি কেন্দ্রীয় চরিত্রকে আমরা নায়ক চরিত্র বলে থাকি। এখানে বিষাদ সিন্ধু উপন্যাসের নায়ক চরিত্র হবে বা কেন্দ্রীয় চরিত্র হবে এজিদ। এবার প্রশ্ন সম্পর্কিত অতিরিক্ত তথ্যতে দেখো আমরা কি পাচ্ছি। মীর মশাররফ হোসেন রচিত বিষাদ সিন্ধু একটি ইতিহাস আশ্রিত উপন্যাস, যেটি রচনা করা হয় 1885 থেকে 1891 সালে। ইমাম হাসান হোসেনের করুণ মৃত্যু কাহিনী বিষাদ সিন্ধু উপন্যাসের মূল বিষয়। উপন্যাসটি 3টি পর্বে বিভক্ত, যেমন মহরম পর্ব, উদ্ধার পর্ব ও এজিদবধ পর্ব। মহরম পর্ব রচিত হয় 1885 সালে, উদ্ধার পর্ব রচিত হয় 1887 সালে এবং এজিদবধ পর্ব রচিত হয় 1891 সালে। এই 3টি পর্ব আমাদের বিষাদ সিন্ধু উপন্যাস সম্পন্ন করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, বিদ্রোহী বালিকা বধূ জমিলা কোন উপন্যাসের চরিত্র? বিদ্রোহী বালিকা বধূ জমিলা কোন উপন্যাসের চরিত্র? আমরা একাডেমিক যখন পড়া পড়েছি ইন্টারমিডিয়েট একাদশ দ্বাদশ শ্রেণীতে, তখন আমরা লাল সালু উপন্যাস পড়েছি। লাল সালু উপন্যাসে আমরা দেখতে পাই আমাদের মজিদ যে চরিত্র আছে, মজিদ চরিত্রের দ্বিতীয় স্ত্রী হলো জমিলা, যিনি তার পুরো উপন্যাসে বিদ্রোহ ঘোষণা করে বা বিদ্রোহী একটা রূপ আমরা তার মধ্যে দেখতে পাচ্ছি। সুতরাং বিদ্রোহী বালিকা বধূ জমিলা লাল সালু উপন্যাসের চরিত্র। সঠিক উত্তর লাল সালু। আমাদের অতিরিক্ত তথ্যতে দেখো দেওয়া আছে গ্রাম বাংলার সামাজিক প্রেক্ষাপটে গ্রামবাসীর কুসংস্কার, অজ্ঞতা, ধর্মীয় মৌলবাদ ও ভণ্ডামির চিত্র ফুটিয়ে তোলা হয়েছে লাল সালু উপন্যাসে। উপন্যাসটির ইংরেজি অনুবাদের নাম ট্রি উইদাউট রুটস, যা প্রকাশিত হয় 1967 সালে।
আমরা কি পাচ্ছি? উপন্যাসটির ইংরেজি অনুবাদ হলো ট্রি উইদাউট রুটস, যা প্রকাশিত হয় 1967 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, কোনটি রবীন্দ্রনাথের রচনা? কোনটি রবীন্দ্রনাথের রচনা? সঠিক উত্তর চতুরঙ্গ। চতুরঙ্গ একটি উপন্যাস। তোমরা যারা পড়োনি পড়তে পারো, খুবই চমৎকার একটি লেখা। পড়ে যদি কোনো রিভিউ থাকে আমাকে জানাতে পারো ব্যক্তিগতভাবে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে তোমাদেরকে সাজেস্ট করব এই উপন্যাসটি তোমাদের পড়া উচিত। দেখো, অতিরিক্ত তথ্যতে আমরা দেখতে পাচ্ছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে মারা যান। চতুরঙ্গ তার সামাজিক মনস্তাত্ত্বিক উপন্যাস। চতুরঙ্গ তার সামাজিক মনস্তাত্ত্বিক উপন্যাস। আমরা তার সার্থক মনস্তাত্ত্বিক উপন্যাস আমরা পাচ্ছি চোখের বালি। চোখের বালি এবং চতুরঙ্গ হলো তার সামাজিক মনস্তাত্ত্বিক উপন্যাস। এই উপন্যাসের মূল বিষয়বস্তু যদি আমি একটু বলতে চাই, যেহেতু এই প্রসঙ্গে আসলাম, আমাদের একটা বয়স থাকে যে বয়সে আমরা মনে করি যে ছোটবেলা যখন 9-10 বা স্কুল লাইফে যখন ছিলে তখন তোমাদের মনে হতো বড় হয়ে আমি ডাক্তার হব। যখন ইন্টারমিডিয়েটে উঠলে তখন পড়াশোনা আর একটু কঠিন লাগলো, তখন ভাবলে যে আমি ইঞ্জিনিয়ার হব। তারপরে একটা সময় যে তুমি ভাবলে যে না আমি কবি বা সাহিত্যিক হব বা আমি সাহিত্য প্রেমী হলাম। এই যে আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের বিভিন্ন অঙ্গনে আমাদের একটা ঝোঁক বাড়ে। আমাদের চতুরঙ্গ উপন্যাসে ঠিক এই ঝোঁকটা, এই প্রবণতা দেখানো হয়েছে। আমাদের যে কেন্দ্রীয় চরিত্র আছে সে বিভিন্ন ভাবে গৃহ ত্যাগ করে যে একটা অ্যাডভেঞ্চার, আমরা বলি যে অ্যাডভেঞ্চার লাইফ লিড করবো, সেই অ্যাডভেঞ্চার লাইফ লিড করার কথা বলা হয়েছে। ঘুরে ঘুরে জীবনের বাস্তব অভিজ্ঞতা এখানে ফুটে উঠেছে। পরবর্তী প্রশ্ন দেখো, জসীমউদ্দিনের নাটক কোনটি? জসীমউদ্দিনের নাটক হলো বেদের মেয়ে। অতিরিক্ত তথ্যতে দেখো দেওয়া আছে পল্লীকবি নামে সমাধিক পরিচিত জসীমউদ্দিন ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে 1903 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি জন্মগ্রহণ করেন এবং 1976 খ্রিস্টাব্দের 14 মার্চ ঢাকায় মারা যান। তার বিখ্যাত নাটক পল্লীবধূ, মধুমালা, পদ্মাপাড়, বেদের মেয়ে। এবার এখানে একটু জিনিস আছে যেটা ভাবায় আমাদের। আমাদের পল্লীকবি জসীমউদ্দিন মৃত্যুবরণ করেন 1976 সালে। একই সালে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামও মৃত্যুবরণ করেন। 1976 সালে আমরা দেখতে পাচ্ছি পল্লীকবি জসীমউদ্দিন এবং আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একই সালে মৃত্যুবরণ করেন। পরবর্তী প্রশ্ন দেখো, সৌভাগ্যের বিষয় কোন বাগধারাটি দ্বারা বোঝানো হয়েছে? সৌভাগ্যের বিষয় কোন বাগধারাটি দ্বারা বোঝানো হয়েছে? একাদশী বৃহস্পতি। এগুলো মুখস্থ বিদ্যা। একাদশী বৃহস্পতি বাগধারার অর্থ সৌভাগ্যের বিষয়। এখানে দেখো আরো গুরুত্বপূর্ণ কতগুলো বাগধারা দেওয়া আছে, যেমন আটকুড়া। আটকুড়া বাগধারার অর্থ হলো নিঃসন্তান। আস্তাকুড়ের পাতা বাগধারার অর্থ নিচ বা হেয় ব্যক্তি, আবর্জনা আমরা বোঝাচ্ছি। আতরে খোকা সদ্যজাত ছেলে, আধার ঘরের মানিক, অত্যন্ত প্রিয়জন, আখ ফুটে, অমিত ব্যয়ী। পরবর্তী প্রশ্ন দেখো, গঠন অনুসারে বাক্য কত প্রকার? আমরা জানি গঠন অনুসারে বাক্য 3 প্রকার। গঠন অনুসারে বাক্য 3 প্রকার, যেমন সরল, জটিল এবং মিশ্র বাক্য। সরল, জটিল এবং মিশ্র বাক্য। জটিল বাক্যকে আমরা দুঃখিত, সরল, জটিল এবং যৌগিক বাক্য। আমরা জটিল বাক্যকে মিশ্র বাক্য বলে থাকি। ইংরেজিতে যেটা আমরা পড়ে এসেছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, আমরা বাংলায় বলছি সরল, জটিল এবং যৌগিক বাক্য। আমরা এটা হয়তোবা ইউটিউবে আমাদের ক্লাস আছে বাক্যের উপর, সেখানে দেওয়া আছে সরল বাক্য আমরা কিভাবে চিনতে পারি, জটিল বাক্য কিভাবে চিনতে পারি এবং যৌগিক বাক্য কিভাবে চিনতে পারি। পরবর্তী প্রশ্ন দেখো, আমাদের সর্বশেষ প্রশ্ন, ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি? ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো নতুন শব্দ গঠন করা। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য একটি, সে উদ্দেশ্য হলো নতুন শব্দ গঠন করা। আমাদের অতিরিক্ত যে তথ্য দেওয়া আছে তাতে দেখো বলা আছে প্রকৃতির পরে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। প্রত্যয় কাকে বলে? প্রকৃতির পরে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। এই ছিল আজকে আমাদের 2015-16 সালের প্রশ্ন ব্যাংক সমাধান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য
সকলকে আবারও ধন্যবাদ।